চলতি মাসে দুই পক্ষের সংঘর্ষের সময় ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনায় উত্তপ্ত নবীগঞ্জ। সালিশ প্রক্রিয়ায় জনমনে স্বস্তি, গ্রামে ফিরছে মানুষ। জনমনের স্বস্তি আসলেও নিহত পরিবারের স্বস্তি এসেছে কি? এই মুহূর্তে জানতে আমাদের সাথে আছেন সমকালের নবীগঞ্জ প্রতিনিধি এম এ আহমেদ আজাদ। আসসালামু আলাইকুম আজাদ ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? আসলে নবীগঞ্জের যে উত্তপ্ত পরিস্থিতি ছিল, আপনারা জানেন 7 জুলাই যে সংঘর্ষকালে ভয়াবহ সংঘর্ষ হয়েছিল, সেই সংঘর্ষের ঘটনায় 2 জন নিহত হয়েছে, শতাধিক লোক আহত হয়েছে এবং এই ঘটনাটি নিয়ে নবীগঞ্জ শহরে খুব উত্তপ্ত ছিল। নবীগঞ্জ শহর সহ আশেপাশে 60টি গ্রাম পুরুষশূন্য ছিল। এই ঘটনায় 5টি মামলা নবীগঞ্জ থানায় দায়ের হয়েছে। 16 জন সাংবাদিক আসামিও হয়েছে। সাংবাদিক ছাড়াও আরো প্রায় 10,000 মানুষ আসামি রয়েছে। তীব্র আতঙ্কের মধ্যে ছিল নবীগঞ্জ। এই আতঙ্কের মধ্যে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের নেতৃত্বে একটি প্রশাসনিকভাবে একটি মিটিং হয়। সেই মিটিংয়ে একটি সালিশ কমিটির গঠন হয়। সেই সালিশ কমিটির প্রদান করা হয় সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়াকে। উনি আলহাজ শেখ সুজাত মিয়া প্রদান করে সালিশ কমিটি 7 সদস্য উপদেষ্টা কমিটি এবং 22 সদস্যের সালিশ কমিটি গঠন করা হয়। পরবর্তীতে আলহাজ শেখ সুজাত মিয়া লন্ডনে চলে গেলে এই কমিটির দায়িত্ব পরিচালনা করেন এই তৃতীয় উপদেষ্টা, যিনি ছিলেন সিলেট মহানগর জামাতের জেনারেল সেক্রেটারি এবং এই হবিগঞ্জ 1 আসনের জামাতের মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহজাহান আলী। তার নেতৃত্বে 2 দফা মিটিং হয়ে এখানে একটি সালিশ প্রক্রিয়া গঠন করা হয়েছে। উভয় পক্ষকে 25 লক্ষ টাকা করে জামানত রাখার জন্য বলা হয়েছে এবং প্রশাসনও তাদেরকে সহযোগিতা করছেন। হবিগঞ্জের পুলিশ সুপার, নবীগঞ্জের থানার ওসি এবং নবীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, নবীগঞ্জ থানার ওসি শেখ কামরুজ্জামান এবং হবিগঞ্জের পুলিশ সুপার সাজিদুর রহমান সহ সবাই এই সালিশ কমিটিকে সহযোগিতা করার কারণে এলাকায় একটি স্বস্তি ফিরে এসেছে এবং এলাকার মানুষ এখন ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন নবীগঞ্জ বাজারে। এবং যেসব গ্রামে আতঙ্ক ছিল, তিমিরপুর, আনমন সহ আশপাশের যে 60টি গ্রামে আতঙ্ক ছিল, সেখানে মানুষ ফিরে এসেছে এবং জনচলাচল এখন স্বাভাবিক হয়েছে। নবীগঞ্জ শহরেরও পরিস্থিতি এখন স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। জি, আমি জানতে চেয়েছি যে আসলে আমাদের তো স্বস্তি এসেছে, কিন্তু নিহত পরিবারে কি স্বস্তি এসেছে? তাদের পরিবারের গুলো আসলে তো মানুষের স্বজন হারা কান্না সহ্যে বুঝতে পারে না, স্বজন হারার ব্যথাটা সহ্যে বুঝতে পারে না। নিহত পরিবারের গুলোতে এখনো স্বজন হারার ব্যথা অনুভব করতেছে এবং তাদের মধ্যে সুখের আবহ এখনো বিরাজ করতেছে। এটা ধীরে ধীরে হয়তো কেটে উঠবে। আজাদ ভাই, তাদের পরিবারে কি আর্থিক সহায়তার কোনো ব্যবস্থা করতে চাচ্ছে তার 2 পক্ষ? না, এখনো এরকম আর্থিক সহায়তার কোনো ব্যবস্থা হয় নাই। সালিশ প্রক্রিয়া এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সালিশ প্রক্রিয়া যখন চূড়ান্ত হবে, বিচার যখন বসবে, সালিশ বিচার যখন বসবে, তখন আমরা বুঝতে পারবো এই 2টি পরিবারের আর্থিক সহায়তা বা যাদের দোকানপাট ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, তাদের কিরকম ক্ষতিপূরণ দেওয়া হবে না হবে, এটা সালিশ বিন্দু বসে তাদেরকে নির্ধারণ করবেন। এখনো এইরকম কোনো আলোচনা হয়নি। এই যেসব দোকানপাট ভাঙচুর হয়েছে তাদের ক্ষতিপূরণ নির্ধারণের জন্য একটি উপকমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি কি পরিমাণ ক্ষতি হয়েছে তারা এটা নির্ধারণ করবে। ধন্যবাদ এম এ আহমেদ আজাদ ভাই, আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি নবীগঞ্জের পরিস্থিতি তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। এখনো বিরাজ করতেছে, এটা ধীরে ধীরে হয়তো কেটে উঠবে। আজাদ ভাই, তাদের পরিবারে কি আর্থিক সহায়তার কোনো ব্যবস্থা করতে চাচ্ছে তার 2 পক্ষ? না, এখনো এরকম আর্থিক সহায়তার কোনো ব্যবস্থা হয় নাই। সালিশ প্রক্রিয়া এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সালিশ প্রক্রিয়া যখন চূড়ান্ত হবে, বিচার যখন বসবে, সালিশ বিচার যখন বসবে, তখন আমরা বুঝতে পারবো এই 2টি পরিবারের আর্থিক সহায়তা বা যাদের দোকানপাট ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, তাদের কিরকম ক্ষতিপূরণ দেওয়া হবে না হবে, এটা সালিশ বিন্দু বসে তাদেরকে নির্ধারণ করবেন। এখনো এইরকম কোনো আলোচনা হয়নি। এই যেসব দোকানপাট ভাঙচুর হয়েছে তাদের ক্ষতিপূরণ নির্ধারণের জন্য একটি উপকমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি কি পরিমাণ ক্ষতি হয়েছে তারা এটা নির্ধারণ করবে। ধন্যবাদ
এম এ আহমেদ আজাদ ভাই, আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি নবীগঞ্জের পরিস্থিতি তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।